চলো তাহলে আজকে আমরা এসেছি আমাদের 10 ডেজ, মানে প্রতিদিন রাত্রি 10টায় যে আমরা হলো এমসিকিউ দিই। তো আজকে আমাদের এনেছি হলো তোমার ডে তোমার কত বলো 27। দেখো আমরা যে কোশ্চেনগুলো এনেছি সেগুলো বেশিরভাগ তোমার আছে আমাদের রেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর, তাই না? প্রত্যেকটাই আমরা রেলের পরীক্ষার কোশ্চেন আছে তোমার, আরআরবি জেই হোক তোমার গ্রুপ ডি হোক। শুধুমাত্র প্রথম কোশ্চেনটা যেটা আছে, প্রথম কোশ্চেনটা আছে আমাদের হলো তোমার আইএস 1995। আমরা যে চ্যাপ্টারটা পড়ছি হলো সেটা হলো তোমার ফিজিক্সের তোমার হলো মহাকর্ষ বল বা তোমার ল অফ গ্র্যাভিটি যেটা আছে, ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, আমরা সেই চ্যাপ্টারটা পড়ছি। তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে এখানে, নিম্নলিখিত যে ব্যক্তিগুলো আছে চারজন ব্যক্তি, এদের মধ্যে আইজ্যাক নিউটনের পূর্বে, মানে আমরা জানি যে মহাকর্ষ সম্বন্ধে যিনি ধারণাটা দেন তিনি হলো কে, আইজ্যাক নিউটন। কিন্তু বলা হয়েছে নিউটনের আগেও কোন ব্যক্তি তোমার ঘোষণা করেছিলেন যে সমস্ত বস্তু পৃথিবীর দিকে হলো আকৃষ্ট হয়। দেখো কোনো জিনিস আমরা ছোট থেকে গল্প শুনে এসেছি যে নিউটন বসেছিল, তার মাথায় আপেল পড়লো এবং তিনি মহাকর্ষের হলো ধারণা পেলেন। দেখো জিনিসটা এরকম না, কোনো বস্তু ওপর থেকে যখন নিচে ছুড়লে সেটা যে নিচে পড়বেই এটা স্বাভাবিক, তাই না? এটা হলো স্বাভাবিক। নিউটন কেন বিখ্যাত? কারণ নিউটন একটা মহাকর্ষের তোমার ম্যাথামেটিক্যাল তোমার এক্সপ্রেশন দিয়েছিল। কিন্তু এখানে বলেছেন ধারণা। আমরা যদি জানি যে নিউটনের যে তোমার হলো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেটা হলো পাবলিশ হয়েছিল তোমার 1687 খ্রিস্টাব্দে, তার একটা বিখ্যাত গ্রন্থ যার নাম হলো তোমার প্রিন্সিপিয়া, এবং এই বইটার নামও তোমার রেলের পরীক্ষায় অনেকবারই এসেছে। তাহলে নিউটন ধারণা দিয়েছিল 1687 খ্রিস্টাব্দে, এবং এখান থেকে যদি আমরা 1000 বছর তোমার পিছিয়ে যাই, অর্থাৎ নিউটনের থিওরির প্রায় 1000 বছর আগে প্রাচীন ভারতীয় একজন বিজ্ঞানী যার নাম ব্রহ্মগুপ্ত। দেখো পরীক্ষার সময় যদি এই কোশ্চিনটা আসে বারবার মনে হবে কিন্তু আর্যভট্ট, সেটাই হওয়া স্বাভাবিক, কারণ আর্যভট্ট প্রাচীন ভারতের একজন প্রচণ্ড বিখ্যাত তোমার হলো বিজ্ঞানী। কিন্তু এখানে আর্যভট্ট হলো অ্যান্সার হবে না। আর্যভট্ট কেন বিখ্যাত? আর্যভট্ট তোমার জিরো আবিষ্কার করেছিল, তার জন্য বিখ্যাত। আর্যভট্ট কেন বিখ্যাত? তিনি পায়ের মান 3.14 এটাও ক্যালকুলেট করেছিলেন, এজন্য হলো আর্যভট্ট বিখ্যাত। আর্যভট্ট আরও কেন বিখ্যাত? চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ, এই সব কারণের জন্য তোমার আর্যভট্ট বিখ্যাত। তারপর আছে আমাদের বরাহমিহির, ইনিও প্রায় একজন হলো 6th সেঞ্চুরির তোমার হলো বিজ্ঞানী। ইনি হলো কিসের মানে বিখ্যাত বলো? ইনি হলেন তোমার হলো অ্যাস্ট্রোনমি। তাহলে বরাহমিহির যদি বলে কার সঙ্গে যুক্ত, তাহলে বরাহমিহির যুক্ত হলো তোমার অ্যাস্ট্রোনমি। আর একজন আছে বিজ্ঞানী কি বলো, চড়ক, তিনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তিনি হলেন আমাদের হলো মেডিসিনের সঙ্গে যুক্ত। এবং তিনি যদি বলেন কোন কিং বা কোন রাজার সমসাময়িক ছিলেন, তো আমরা জানি চড়ক ছিলেন কার সমসাময়িক বলো? চড়ক ছিলেন আমাদের কনিষ্কর সমসাময়িক। তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হবে আমাদের অপশন নাম্বার ডি, ব্রহ্মগুপ্ত। এভাবেও মনে রাখতে পারো। দেখো পরীক্ষায় যদি এই কোশ্চিনটা আসে তাহলে সেম টু সেম এই 4টা অপশনই দিবে। কেন? কারণ যদি এই কোশ্চিনটা আসে, যেহেতু এটা হলো তোমার এই আইএস পরীক্ষা এসেছিল, তাই অনেক সময় আমরা দেখতে পাই যেহেতু এটা অনেক বড় পরীক্ষা, এখান থেকে কোশ্চিন তোমার কপি করে বিভিন্ন তোমার ছোটোখাটো পরীক্ষায় হলো দেয়। তো যদি এই কোশ্চিন আসে অপশন তোমার এগুলোই থাকবে। এবং মনে রাখবে যে মহাকর্ষতে আমরা দুটো জিনিসের সম্বন্ধে ডিটেলস পড়ি, একটা ক্যাপিটাল জি এবং একটা হলো তোমার স্মল জি। এবং এই যে ব্রহ্মগুপ্ত একমাত্র এরই স্পেলিংয়ে তোমার জি আছে, তোমরা এভাবেও মনে রাখতে পারো। তাহলে 1 নম্বরের তোমার অ্যান্সার যেটা হবে সেটা হলো আমাদের অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলো যে আমরা জানি যে ক্যাপিটাল জি, যাকে আমরা কি বলি বলো? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুব, এর মান বা ভ্যালু কে আবিষ্কার করেছিলেন? দেখো পরীক্ষার সময় আবার হয়তো মনে হতে পারে যে এটা হবে তোমার আইজ্যাক নিউটন, কিন্তু এটা হলো আইজ্যাক নিউটন হবে না। দেখো মহাকর্ষ বল জিনিসটা কি বলছে, যে এই মহাকর্ষ বল হলো আমাদের যে সমগ্র মহাবিশ্বের প্রত্যেকটা অবজেক্ট আরেকটা হলো অবজেক্টকে কি করছে বলো? আকর্ষণ করছে। শুধুমাত্র কি করছে বলো? শুধুমাত্র এই যে মহাকর্ষ বল প্রত্যেকটা অবজেক্ট অন্য একটা অবজেক্টকে হলো আকর্ষণ করছে। পরীক্ষায় এই কোশ্চিনটা আসে যে এমন একটি বলের নাম বলো
যার শুধুমাত্র আকর্ষণ আছে, বিকর্ষণ নেই। আমরা জানি যে তড়িৎ ফোর্স বা বলো চৌম্বকীয় ফোর্স, এগুলোর কিন্তু তোমার আকর্ষণ বা বিকর্ষণ তোমার দুটোই আছে। কিন্তু আমাদের যে মহাকর্ষ বল আছে, প্রথমে এটা মনে রাখবে যে মহাকর্ষ বলের বিকর্ষণ নেই, শুধুমাত্র কি আছে বলো, শুধুমাত্র তোমার আকর্ষণ আছে। এইবার মহাকর্ষ বল কার উপর ডিপেন্ড করে? বলছে মহাকর্ষ বল প্রথমত ডিপেন্ড করে তোমার যে দুটো অবজেক্টের মধ্যে বলটা ক্রিয়া করবে তাদের হলো তোমার মাস বা তোমার ভরের ওপর, তাই না? যত বেশি ভর হবে মহাকর্ষ বল যেটা আছে ততটাই বেশি হবে। ধরে নাও এইটা একটা চুম্বক, এইটা একটা চুম্বক, তাহলে দুটো চুম্বকের মধ্যে ফোর্স কাজ করবে। এইবার যদি আমি চুম্বকের তোমার সাইজ দুটোকে তোমার বড় বড় করে দিই, যখন আমি চুম্বকের ভর বাড়াবো অবভিয়াসলি আমার এখানে যে ফোর্স ফিল হবে সেটাও তোমার বেশি হবে। তো প্রথম কন্ডিশনটা কি, যে ফোর্স বা মহাকর্ষ বল হলো সমানুপাতিক। কার সমানুপাতিক? যেই দুটো অবজেক্টের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে তাদের হলো ভরের সমানুপাতিক। সেকেন্ড কি, 2 নম্বর কন্ডিশন হলো মহাকর্ষ বল, প্রথমটা পড়লাম সমানুপাতিক, 2 নম্বর কন্ডিশন পড়বো আমরা হলো ইনভার্স বা ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? যেই দুটো অবজেক্টের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে তাদের যে দূরত্ব, সেই দূরত্বের আমাদের বর্গের ব্যস্তানুপাতিক। অনেকে এটা ডি লিখে বা অনেকে তোমরা এটা হলো অনেক বইয়ে তোমরা আরও লিখবে, তাই না? তাহলে কি বললাম, যে মহাকর্ষ বল যেটা আছে সেটা দুটো জিনিসের উপর তোমার কাজ করে। প্রথমত হলো কি বললাম, যে দুটো অবজেক্টের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে তার হলো ভরের সমানুপাতিক, অর্থাৎ যত বেশি ভর হবে মহাকর্ষ বল তত বেশি হবে, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার আমরা জানি যে যদি তোমার এ প্রপোর্শনাল টু বি হয়, এ প্রপোর্শনাল টু সি হয়, এ প্রপোর্শনাল টু 1/d হয়, তাহলে আমরা একবারে লিখতে পারবো এ প্রপোর্শনাল টু বি ইন্টু হলো সি বাই তোমার ডি। এটা আমরা জানি, ম্যাথামেটিক্স আমরা পড়েছি। তো সেম ভাবে এখানে ছিল এ ডাইরেক্টলি প্রপোর্শনাল ক্যাপিটাল এম স্মল এম, 2 নম্বরে ছিল এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা একবারে লিখতে পারবো যে এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম স্মল এম বাই হলো r²। এইবার আমরা এটা ছোট থেকেই পড়ে এসেছি যে ফিজিক্সে বা ম্যাথে এই চিহ্নটা কি বলে বলো, সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যখন আমি এখানে সমান সমান লিখতে যাব আমাকে একটা নিতে হয় কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক। তো এখানে আমরা যে ধ্রুবকটা নিই সেটা হলো তোমার জি। কোন জি বলো? ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই r²। তাহলে আমরা ফর্মুলা কি পেলাম? মহাকর্ষ বলের ফর্মুলা পেলাম যে এফ ইকুয়াল টু হলো বড় হাতের জি এম ইন্টু এম বাই হলো তোমার r²। এই যে পেলাম আমরা বড় হাতের জি বা ক্যাপিটাল জি, তাকেই তোমার বলা হচ্ছে তোমার হলো মহাকর্ষীয় হলো ধ্রুবক। এবং দেখো আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে তোমার মহাকর্ষের ধারণা দেন, কিন্তু এই যে তোমার জি যেটা বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক তার কিন্তু হলো ভ্যালু আইজ্যাক নিউটন দেননি। তার ভ্যালু দিয়েছিল প্রায় 100 বছর পর 1798 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী যার নাম হলো তোমার হেনরি তোমার ক্যাভেন্ডিশ। তো এই ক্ষেত্রে যেটা অ্যান্সার হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে তোমার কত নম্বর বলো? সি নম্বর। হেনরি ক্যাভেন্ডিশ যে বিজ্ঞানী তিনি হলো ধারণা দেন বা তিনি হলো ভ্যালু ক্যালকুলেট করেন কার বলো? ক্যাপিটাল জি। এবং এর ভ্যালু কত? এর ভ্যালু হলো তোমার 6.67 ইন্টু 10⁻⁻11। তাহলে যেটা আমরা পেলাম যে মহাকর্ষীয় ধ্রুবক জি, জি এর হলো মানকে নির্ণয় করেন সেটা হবে আমাদের হলো হেনরি ক্যাভেন্ডিশ। আচ্ছা এখানে আরো একটা জিনিস দেখো, অপশন নম্বর যেটা এ আছে সেটা হলো তোমার কে? অ্যান্টোনিও ল্যাভোসিয়ের, যাকে বলা হয় মনে রাখবে ফাদার অফ কেমিস্ট্রি। তাহলে অ্যান্টোনিও যে আছে ইনি হলেন কে? ফাদার অফ কেমিস্ট্রি। আর এখানে যে আছে জন ডাল্টন, মনে রাখবে
এই কিছুদিন আগেই যে তোমাদের এনটিপিসি পরীক্ষা হলো, সেখানে একটা অর্থাৎ 2026 সালের মার্চ মাসের তোমার 16 তারিখের মেবি ফার্স্ট বা সেকেন্ড শিফটে একটা কোশ্চিন তোমার দিয়েছিল যে ভর বা মাস, এই যে আমরা জানি যে এই যে আমাদের অ্যাটম থাকে, এদের ভর বা মাস কে আবিষ্কার করেন? তো মনে রাখবে সেক্ষেত্রে নামটা হবে তোমার জন ডাল্টন। চলো নেক্সট কোশ্চিনে যাই। আচ্ছা দেখো নেক্সট কোশ্চিন একদম ইজি, যেটা আমরা এখনই পড়লাম, যে মহাকর্ষ বল বলতে কোন দুটির মধ্যে আকর্ষণ বলকে বোঝায়? এটা তো কোনো দরকারই নেই, এখনই পড়লাম যে হলো দুটির হলো ভর, তাই না? কারণ এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হলো ক্যাপিটাল এম এবং হলো স্মল এম, তো এটা দেখার দরকার নাই, এক চোখ বন্ধ করে হলো তোমার হলো দুটি অবজেক্টের হলো ভর বা মাস। দেখো তারপরের কোশ্চিনটা যেটা আছে, এটা অত্যন্ত ভালো কোশ্চিন এবং ভালো করে দেখবে, যে আমরা একটু আগে পড়লাম যে মহাকর্ষ যে বলের মধ্যে সার্বজনীন তোমার মহাকর্ষীয় ধ্রুবক যে জি, এর হলো মান তোমার কে বের করেন? সেক্ষেত্রে আমরা পড়লাম মান বের করেন হেনরি ক্যাভেন্ডিশ, যার পড়লাম 6.67 ইন্টু কত বললাম বলো, 10⁻⁻11। এইবার এই কোশ্চিনটা বলেছে তার এসআই একক কি, মানে তার আমার কাছে কি চেয়েছে বলো, তার আমার কাছে হলো ইউনিট চেয়েছে। তো দেখো ভালো করে দেখো, আমরা কি জানি, আমরা পড়লাম যে এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই হলো আর এর স্কোয়ার। এফ মানে কি? এফ মানে হলো এখানে বল বা ফোর্স। এম মানে কি? এম মানে এখানে হলো ভর। স্মল ইউ মানে হলো ভর। আর আর মানে হলো যে দুটো অবজেক্ট আছে তাদের মধ্যে দূরত্ব। তো জি এর মান আমরা তখনই বের করতে পারবো, জি এর ইউনিট, যখন বাকি যেগুলো আছে প্রত্যেকটার ইউনিট আমরা জানবো। আমরা জানি যে ফোর্সের এসআই ইউনিট হলো আমাদের নিউটন, তাই না? জি এর ভ্যালু তো আমাদেরকে বার করতে হবে। মাস বা ভরের এসআই ইউনিট হলো তোমার কিলোগ্রাম। দেখো এই যে এম আছে, এরও ইউনিট কিলোগ্রাম। ছোট হাতের যে মাস মানে ভর, এরও ইউনিট কিলোগ্রাম। তাহলে এখানে আমাদের হবে তোমার কিলোগ্রাম স্কোয়ার। আর আর যেটা মানে বললাম দূরত্ব, বা এখানে অনেক বই তোমার আরেক জায়গায় ডিও লেখা থাকে। এবার দূরত্ব আমরা কি দিয়ে মাপি? এম মানে আমাদের মিটার, তাহলে এখানে হবে আমাদের মিটার স্কোয়ার। তাহলে জি এর ভ্যালু কি হবে? তাহলে দেখো জি এর ভ্যালু হবে, আগে এটার সঙ্গে আমরা এটা এদিকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে জি সমান সমান তোমার আসছে, দেখো প্রথমে ছিল এদিকে এন, মানে আমি এদিকে এন লিখলাম, এখানে আছে আমার এম এর স্কোয়ার, তাহলে এটা যাবে ওপরে হলো এম এর স্কোয়ার। আর আমাদের নিচে কি আসবে? এই যে ছিল কেজি স্কোয়ার, সেটা আসবে আমাদের হলো নিচে হলো কেজি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এন এম এর স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এইবার যখন আমরা জানি যে যদি আমাদের লেখা থাকে 1/x এর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার কত বলো? -2। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি না, দেখো তো, এন এম এর হলো স্কোয়ার আর কিলোগ্রামের মাথায় তোমার -2। সেক্ষেত্রে আমার কত বলো? অ্যান্সার হলো তোমার 4-এর তোমার হলো অপশন নাম্বার তোমার হলো বি। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, খুবই ভালো একটা কোশ্চেন এবং অঙ্ক। আমরা জানি যে রেলের গ্রুপ ডি পরীক্ষায় ফিজিক্স থেকে তোমার ভালো ভালো অঙ্কই থাকে, এবং অঙ্কগুলোর জন্য শুধুমাত্র যেটুকু দরকার সেটা হলো ফর্মুলা। যদি তোমার ফর্মুলা রেডি থাকে তো তুমি রেলের অঙ্ক তোমার নামিয়ে দিবে। প্রথমে দেখো অঙ্কটা কি বলেছে, যদি পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব বর্তমান দূরত্বের হলো দ্বিগুণ করা হয়, তাহলে সূর্য ও পৃথিবীর মধ্যে যে মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করা হবে তা কত হবে? আমরা জানি ফর্মুলা এফ সমান সমান ক্যাপিটাল জি এম ইন্টু হলো এম বাই কত, আমরা নিলাম আর এর স্কোয়ার। ঠিক আছে, এম মানে ধরছি আমরা মাস অফ তোমার সান, এই এম মানে ধরলাম আমরা হলো মাস অফ তোমার আর্থ, আর এই আর মানে ধরলাম সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী হলো দূরত্ব। এখানে কি বলেছে? এখানে কি তোমার সূর্যের যে ভর তার চেঞ্জ বলেছে? না। এখানে যে আর্থের ভর তার চেঞ্জ বলেছে? সেটাও বলেনি। শুধু বলেছে যে আগে যদি আমার সূর্য আর যদি বলি আমরা হলো তোমার পৃথিবী, এদের যদি দূরত্ব তোমার ডি হয়, এদের দূরত্ব যদি ডি হয়, তাহলে বর্তমানে যেটা হলো দূরত্ব সেটাকে তোমার হলো
দ্বিগুণ তোমার হলো বাড়িয়ে দিয়েছে, এখন এদের দূরত্ব হলো 2D। তো আগে ভালো করে শোনো, আমরা কি বললাম যে এই যে ফোর্স আর এই যে আর, এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক। যদি আমার এখানে একটা চৌম্বক থাকে আর এখানে একটা চৌম্বক থাকে, এদের মাঝে যে ফোর্স মানে অ্যাক্ট করবে, যদি আমি চৌম্বকটাকে দূরে নিয়ে যাই তাহলে হলো ফোর্সটা হলো আরো কম হবে। যত চৌম্বক দুটোকে আমি পরস্পর থেকে দূরে নিয়ে যাব, তাদের মধ্যে ফোর্সটা ততটাই হলো কম হবে। তাহলে যখন আমরা দেখলাম যে পৃথিবী ও সূর্যের মাঝের যে দূরত্ব সেটাকে দ্বিগুণ করা হলো, মানে দূরত্বটা যখন তোমার বাড়িয়ে দেওয়া হলো, সম্পর্ক যেহেতু হলো ইনভার্সলি, একটা বাড়লে অপরটা অবভিয়াসলি হলো কমবে, তার মানে ফোর্স তো বাড়বেই না। এখানে বলেছে দ্বিগুণ, এটা বলেছে দ্বিগুণ, এই দুটো অ্যান্সার হবেই না। হতে পারে আমার অ্যান্সার 1/4 বা বর্তমানের হলো তোমার অর্ধেক। কেন? ফোর্স তোমার কমবে। এইবার দেখো, যদি এখানে আর এর স্কোয়ার না থাকতো, তাহলে আমার যদি হলো আমি দূরত্বটা দ্বিগুণ বাড়াতাম, তাহলে আমার ফোর্সটা হলো হাফ হয়ে যেত। যদি আমি দূরত্বটা আমি 3 গুণ করতাম, তাহলে সেই ক্ষেত্রে আমার ফোর্সটা হলো 1/3 হয়ে যেত। যদি আমি দূরত্বটা 4 গুণ করতাম, ফোর্সটা আমার কি হতো বলো? 1/4। বাট ফোর্সের সঙ্গে দূরত্বের যেটা সম্পর্ক, সেটা হলো তার বর্গের ব্যস্তানুপাতিক। মাথার উপর একটা কি আছে বলো? স্কোয়ার আছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটার মাথার উপর কি হবে বলো? স্কোয়ার হয়ে যাবে। যখন আমি দূরত্বটা তোমার দ্বিগুণ করব, দূরত্ব দ্বিগুণ করব মানে ফোর্স তো কমবেই, এবং সেটা কমবে কত হারে? 1/4। যদি আমি দূরত্বটাকে 3 গুণ করি, ফোর্স কমবে, সেটা হবে 1 কত বলছে? 9। যদি আমি দূরত্বকে 4 গুণ করি, ফোর্স আরো কমবে, ফোর্স হবে তোমার 1/16। এখানে দ্বিগুণ বলেছিল, সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে তোমার অপশন নাম্বার সি। চলো নেক্সট যাই। দেখো, আবার একটা অঙ্ক এনেছি আমরা। কি বলেছে? যদি দুটি বস্তুর ভর 3 গুণ করে দেওয়া হয়, তবে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? সেম ফর্মুলা ফেলো। এফ ইকুয়াল টু তোমার জি, ক্যাপিটাল এম স্মল এম আর এর স্কোয়ার, বা তুমি এখানে ডি এর স্কোয়ার লিখতে পারো। আগের অঙ্কটাতে কি ছিল? ভর চেঞ্জ বলেনি, শুধুমাত্র দূরত্ব চেঞ্জ বলেছিল। এখানে কি বলেছে? এখানে বলেছে দূরত্বের কোনো সম্পর্ক নাই, দূরত্ব যা আছে আমার তাই ছিল। শুধুমাত্র কি বলেছে যে আমার কাছে আগে দুটো অবজেক্ট ছিল, যদি এ অবজেক্টের ভর ধরি এম আর এটার যদি এম হয়, বর্তমানে তাদের ভরগুলো প্রত্যেকটায় 3 গুণ করে হয়ে গেছে। ক্যাপিটাল এমটা হয়ে গেছে ক্যাপিটাল 3m, স্মল এমটা হয়ে গেছে আমাদের হলো স্মল 3m। ঠিক আছে? তো এবার বললাম যে এখানে যে দূরত্ব বলেছে তার তো কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র বলেছে যে অবজেক্টের ভর, সেই ভরটাকে তোমার হলো কি করে দেওয়া হয় বলো? 3 গুণ করে দেওয়া হয়। তাহলে এখানে কি হবে? এফটা এফ থাকলো, জি জি থাকলো, আর এর কোনো চেঞ্জ নেই। শুধু এমটা কি হয়েছে বলো? 3m, আর স্মল এমটা হয়ে গেছে তোমার 3m। সেক্ষেত্রে দেখো 3 × 3 মাল্টিপ্লাই করলে 9, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর এর স্কোয়ার, তাই না? এটাই তো আমার ইনিশিয়ালি ছিল। তার মানে যখন আমি ভরটাকে 3 গুণ করে বাড়িয়ে দিলাম, আমার বল কত হবে বলো? ফোর্স হবে আমার হলো 9 গুণ। যদি বলতো যে শুধুমাত্র আমি একটা অবজেক্টের ভর বাড়াচ্ছি এবং অপরটা স্থির, তাহলে হতো আমার কত বলো? 3 গুণ। কিন্তু এখানে বলেছিল আমার দুটো অবজেক্টের আমি ভর 3 গুণ 3 গুণ করে বাড়িয়েছি, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে তোমার হলো 9 গুণ। তাহলে আমার কোশ্চেন নম্বর 6 হলো অ্যান্সার নম্বর তোমার সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, এখান থেকে আমরা আরো দুটো কনসেপ্ট পড়ব। একটা হলো তোমার ভর এবং একটা হলো তোমার ভার। আগে কোশ্চেনটা দেখি আমার কি বলেছে, যদি পৃথিবীর পৃষ্ঠে কোনো ব্যক্তির ভর 60 কেজি হয়, তবে চন্দ্র পৃষ্ঠে ওই ব্যক্তির ভর কত হবে? পরীক্ষার সময় তাড়াহুড়া করে আমরা ফাটাফাট কি করে দিই? 60/6 ইকুয়াল টু করে দিই 10। যে পৃথিবীতে যদি ভর কত হয়? 60 কেজি হয়, চাঁদে 10 কেজি। তাকে ভালো করে দেখবে কোশ্চেনে কি বলেছে। মনে রাখবে যে ভর, ভর মানে হলো ইংরেজিতে হলো মাস, আর ভার বা তোমার একে আমরা বলি হলো ওজন। ওজন মানে হলো তোমার হলো ইংরেজিতে কি বলো? ওয়েট। তো মনে রাখবে যে কোনো অবজেক্টের মাস বা ভর এটা কোথাও চেঞ্জ হয় না।
এটা আর্থেও যা হবে, এটা তোমার চাঁদেও তা হবে, মঙ্গলও তাই হবে, ভরের চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হয় সেটা হলো ভার বা ওজন। তাই যখন তোমার কোশ্চিনে তোমাকে ভর বলবে, তোমার পৃথিবীতে যদি হলো 60 কেজি হয়, তবে চন্দ্র পৃষ্ঠেও তোমার কত হবে বলো? 60 কেজি। যেইটা চেঞ্জ হয় সেটা হলো ভার বা ওজন, যার ফর্মুলা তোমার F ইকুয়াল টু হলো m ইন্টু জি। মানে ভার বা ওজন মানে কি? মানে কোনো একটা অবজেক্টকে পৃথিবী যে নিজের দিকে যে ফোর্স দ্বারা টানছে তাকেই আমরা বলছি তোমার হলো ভার বা তোমার ওজন, তাই না? m ইন্টু জি। যেহেতু আমরা জানি যে পৃথিবীতে জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড তোমার স্কোয়ার। আর চাঁদে এই স্মল জি, যার মানে কি বলো? যার মানে তোমার অভিকর্ষজ ত্বরণ, যার মান তোমার অভিকর্ষজ ত্বরণ, এর ভ্যালু হলো তোমার 1.66 প্রায়, মানে 9.8 কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলেই আমরা এই ভ্যালুটা পাবো। ওই জন্য যখন আমরা কোশ্চিনে দেখবো আমাদের ওজন বের করতে বলবে বা আমাদের ভার বের করতে বলবে, তখন আমরা কি চাঁদের ক্ষেত্রে আমরা সব সময় হলো 6 দিয়ে আমরা ভাগ করে দিব। বাট যদি হলো ভর বলে বা যদি মাস বলে, সেক্ষেত্রে আমরা কোনো চেঞ্জ রাখবো না, কোনো চেঞ্জ করবো না। তো এক্ষেত্রে অ্যান্সার হবে বলো 60 কেজি। পরের কোশ্চিনটা দেখো, যেটা বলছিলাম, এই কোশ্চিনে কি বলেছে যে যদি পৃথিবীতে তোমার ওজন কত হয়? আচ্ছা দেখো, যদি তোমার কি বলেছে, যদি তোমার পৃথিবীতে তোমার ওজন তোমার 38 কেজি হয়, আচ্ছা এক্ষেত্রে তোমার যেটা ছিল কোশ্চিনে তোমার, হ্যাঁ এখানে তোমার কি বলেছে বলো? পৃথিবীতে তোমার হলো ওজন চেয়েছে তোমার হলো 38 কেজি, তাহলে তোমার বুধ বা হলো মার্কারিতে তোমার হলো ওজন তোমার হলো কত তোমার হবে? দেখো এই কোশ্চিনে তোমার হলো যখন তোমার হলো দিবে, তখন তোমাকে বের করতে হবে কি বলো? m ইন্টু কত জি। তাহলে দেখো এখানে কি বলেছে, যদি পৃথিবীতে, যদি কি বলেছে এখানে যে যদি পৃথিবীতে তোমার ওজন কত হয় বলো? 38 কেজি হলো হয়, তবে তোমার মার্কারি যে আছে তোমার বুধে তোমার কত ওজন তোমার হলো হবে। সেক্ষেত্রে দেখো আমরা যদি এই কোশ্চিনটা চাঁদের ক্ষেত্রে হতো তাহলে আমরা ডাইরেক্ট ভাগ করে দিতাম কত দিয়ে বলো? 1/6 দিয়ে আমরা ভাগ করে দিতাম। আচ্ছা এখানে তোমার মার্কারি বলে দেওয়া আছে, যখন এই ধরনের কোশ্চিন থাকবে তোমার পরীক্ষার অবশ্যই পাশে তোমার মার্কারির ক্ষেত্রে তোমার জি এর মান কত সেক্ষেত্রে বলে দিবে, কারণ না তো তোমার এতগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা করে কখনোই মনে রাখা পসিবল না। তো এখানে বলেছে আর্থে কত বলো? আর্থে হলো তোমার 38। যখন তোমার মার্কারি বলবে, এখানে দেওয়া নেই কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে, যাদের ক্ষেত্রে আমরা কি করতাম? ভাগ করতাম তোমার কত দিয়ে বলো? 1/6 দিয়ে। এক্ষেত্রে আমরা ভাগ করব কত বলো? বা ইন্টু করবো আমরা কত বলো? 2 ভাগ হলো 5 দিয়ে। ঠিক আছে, যদি এটা চাঁদ বলতো তাহলে আমরা হলো কি করতাম বলো? 1/6 করে দিতাম। এটা মার্কারি বলেছে, মার্কারির ক্ষেত্রে হবে তোমার হলো 2/5। ঘাবড়ানোর কোনো দরকার নেই, পরীক্ষার সময় এটা পাশে হলো এখানে লেখাই থাকবে। তাহলে 38কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 76, আর নিচে কত আসবে বলো? হলো 5। আমরা জানি যখনই আমাদের কোনো ক্যালকুলেশনের নিচে 5 আসে, ভাগ করার জন্য সব থেকে সুবিধা নিচেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ওপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে নিচে হলো 5কে 2 দিয়ে করলে হলো 10, আর 76কে যদি আমরা তোমার হলো করি তাহলে তোমার প্রায় কাছাকাছি আসবে কত বলো? 152, মানে প্রায় নিয়ার ইকুয়াল টু এখানে 15% মতো। এখানে একটাই অপশন আছে। অ্যাকচুয়ালি যেটা মার্কারি বা বুধ আছে তার যে তোমার জি এর মান, সেইটা আমাদের যে আর্থ বা পৃথিবীর তার হয় তোমার প্রায় মনে রাখবে 0.30 হলো তোমার 8 তোমার হলো %। তো আমরা যদি 38কে তোমার 38 দিয়ে হলো মাল্টিপ্লাই করি তাহলেও আসবে তোমার কত বলো? 1444। বা সেক্ষেত্রেও তোমরা হলো অ্যান্সার আনতে পারবে কত বলো? নিয়ার ইকুয়াল টু এত। যেহেতু তোমার অপশনগুলো যখন অনেক দূরে দূরে থাকবে, নিশ্চিন্তে 100% তোমরা হলো 2/5 ধরে ক্যালকুলেশন করবে, অথবা তোমাদের পরীক্ষার হলো কোশ্চিনের পাশেই এইখানে তোমাদের হলো জি এর তোমার হলো মান দেওয়া থাকবে। তো এখানে তোমার 8 নম্বরের ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে তোমার হলো অপশন নাম্বার তোমার কত বলো? ডি। আচ্ছা আচ্ছা, কোশ্চিন নম্বর তোমার 9, যে কি বলেছে বলো?
মহাকাশচারীরা মহাকাশে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমরা জানি, কিছুদিন আগে আমাদের জানি যে যখন মহাকাশে তোমার মহাকাশচারীরা যায় তারা কি করে, মহাকাশের মধ্যে প্রায় তোমার ভেসে থাকে। কেন? কারণ সিম্পল, সেখানে কি বলো যে মধ্যাকর্ষণটা থাকে সেটা হলো অনেকটাই তোমার কম থাকে, বা প্রায় থাকে কি বলো আমাদের হলো প্রায় তোমার নগণ্যই থাকে। তো সেক্ষেত্রে তোমার কোশ্চিন নম্বর 9-এর অ্যান্সার কি হবে তোমার বলো? কোশ্চিন নম্বর 9-এর অ্যান্সার হবে তোমার এ। এবং লাস্ট কোশ্চিন, আচ্ছা লাস্ট কোশ্চিন দেখো কি বলেছে এখানে, যে দুটি অবজেক্ট যাদের একটির মাস 10 কেজি এবং একটির কত বলো 1 কেজি ওজনের 20 মিটার উচ্চতা থেকে একসাথে ফেলা হলে কোনটি হলো সঠিক? ধরে নিতে হবে যখন অবজেক্ট দুটো নিচে ফেলা হচ্ছে সেখানে আছে কি বলো বায়ু শূন্যতা বা ভ্যাকিউম। আমরা একবার পড়লাম যে এফ ইকুয়াল টু তোমার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই কত বলো স্মল এম বাই তোমার হলো আর এর তোমার স্কোয়ার। আমরা আরেকবার পড়লাম যে এফ ইকুয়াল টু কি বলো এম ইন্টু হলো জি। তাহলে একবার পড়লাম ক্যাপিটাল এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, আরেকবার পড়লাম এফ ইকুয়াল টু হলো স্মল এম ইন্টু জি। যদি আমরা দুটোকে সমান করে দিই তাহলে কি পাবো আমরা বলো? তাহলে আমরা পাবো হলো স্মল জি স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর এর হলো স্কোয়ার। এখানেও স্মল এম মানে মাস অফ অবজেক্ট, আর এখানেও আমরা ধরে নিচ্ছি এম মানে হলো মাস অফ অবজেক্ট, আর বড় হাতের এম মানে হলো মাস অফ আর্থ। তাহলে এক্ষেত্রে স্মল এম আর স্মল এম দুটোই তোমার কেটে বাদ চলে যাবে, কারণ দুটোই তোমার মাস অফ অবজেক্ট আছে। তাহলে পড়ে থাকবে আমার স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই হলো আর এর স্কোয়ার। তাহলে যখন আমরা বলছি যে দুটো অবজেক্টকে একই সঙ্গে তোমার ফেলে দেওয়া হবে, তারা ডিপেন্ড করছে কার উপর বলো? শুধুমাত্র জি এর উপর। আর এই জি ডিপেন্ড করছে একটা আমাদের বড় হাতের জি, একটা হলো বড় হাতের এম মানে মাস অফ আর্থ, এবং আর মানে হলো তাদের মধ্যে দূরত্ব। এখানে কিন্তু এই স্মল এম এবং স্মল এম মানে যারা ছিল ছোট হাতের এম, যেগুলো হলো বলা হচ্ছিল তোমার মাস অফ অবজেক্ট, তারা দুটোই কেটে গেছে, তারা কোনো ইকুয়েশনেই তোমার হলো নেই, তাই না? তো যখন হলো ভ্যাকুয়াম হলো থাকবে বায়ু শূন্যতা, তারা কোনো উল্টো দিক থেকে তো তোমার রেজিস্ট্যান্স পাবে না বা তারা কোনো বাধা পাবে না। সেক্ষেত্রে প্রত্যেকবার অ্যান্সার হবে এ ও বি উভয়ে তোমার একই সময়ে মাটিতে তোমার হলো পৌঁছাবে। প্রত্যেকবার তোমার হলো এ ও বি একই সময় হলো মাটিতে তোমার হলো পৌঁছাবে। এখানে 10 কেজি ও 1 কেজি বলুক, অনেক সময় এখানে তোমার বলতে পারে একটা তোমার লোহার বল এবং একটা তোমার হলো অন্য কিছু অবজেক্ট বলতে পারে। যাই দেখ প্রত্যেক ক্ষেত্রে এ এবং বি উভয় একই সঙ্গে মাটিতে পৌঁছাবে। তাহলে ঠিক আছে, আজকে ছিল এটুকুই, পরের দিন আবার দেখা হবে। ধন্যবাদ।